প্রিয় এইচএসসি 25 ব্যাচ এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে একদম এইচএসসির পূর্ণাঙ্গ একটি প্রস্তুতি নিয়ে হাজির হয়েছে। আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন আমাদের যে জাহিদ স্যার নামে ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে, সেখানে আমরা প্রতিদিন ধারাবাহিকভাবে এইচএসসি সকল টপিকের উপর একটি পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যা যা করা প্রয়োজন প্রত্যেকটি বিষয় আমরা আপলোড করছি। পাশাপাশি তাতে আমরা সীমাবদ্ধ নয়, আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা যে ম্যাটেরিয়ালস ব্যবহার করে ক্লাসগুলো নিচ্ছি তা আমরা হোয়াটসঅ্যাপে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দেওয়া আছে সেখানে আমাদেরকে কেউ নক দিলে আমরা অবশ্যই দিয়ে দিচ্ছি। তো আর দেরি কেন, তোমার বন্ধুকে অবশ্যই এই কমেন্টে মেনশন দিয়ে জানিয়ে দাও এবং শেয়ার দিয়ে দাও। তোমাদের প্রস্তুতি হবে জাহিদ স্যার পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে। আর দেরি নয়, আজকে যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব করে দাও আমাদের ইউটিউব চ্যানেলটি। দেখা হচ্ছে বিজয়ের মিছিলে। আজকে আমরা মূলত আলোচনা করব যেটি শেখ মোহাম্মদ সুলতানকে নিয়ে, এবং এরকম প্যাসেজ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে তোমাদের জন্য একদম পূর্ণাঙ্গভাবে আমরা কি রাখবো, এমসিকিউ সলিউশন, গ্রাফ চার্ট, ফ্লো চার্ট, প্যারাগ্রাফ রাইটিং, একদম রাইটিং পার্টের সকল সমস্যা দূর হয়ে যাবে। গ্রামার পার্ট হবে 100-তে 100। আর দেরি নয়, এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি। থ্যাংক ইউ। সেই হিসাবে আজকে আমরা মূলত তোমাদের সামনে আলোচনা করব তোমাদের ইউনিট 2 অর্থাৎ এইচএসসি যারা 26 ব্যাচ তাদের বেশি কাজে লাগবে, যেহেতু নতুন বইয়ের আলোকে আমরা আলোচনা করছি। আমরা আলোচনা করব ইউনিট 2 আর্ট অ্যান্ড ক্রাফটের লেসন 3 সি নাম্বার যে টপিকটা আছে সেটা আমরা একটু দেখি এটা কি নিয়ে আলোচনা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শেখ মোহাম্মদ সুলতানকে নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা সবাই জানি উনি একজন বিখ্যাত কি ছিলেন, উনি একজন বিখ্যাত পেইন্টার ছিলেন। ঠিক আছে, আমরা ওনার সম্পর্কে আজকে জানবো বিস্তারিত। তোমার বইয়ে যেভাবে আলোচনা করা হয়েছে একবারে গ্রামাটিক্যাল, একদম প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে একদম তোমাদের সামনে আলোচনা করব। তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী আছো, তোমাদের একদম মানবিক বিভাগে যারা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা জানো তোমাদের টেক্সট মানবিক বিভাগ থেকে, তোমরা যারা অ্যাডমিশনে পরীক্ষা দিবে তোমরা জানো তোমাদের টেক্সট বুক থেকে প্রশ্ন আসে। তাছাড়াও তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী, তোমরা পরীক্ষার হলে বসবে, তোমাদের জন্য এই আলোচনা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। চলো আমরা কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই। আমরা একটু দেখি এখানে কি বলা হয়েছে। দেখো, বলছে শেখ মোহাম্মদ সুলতান ওয়াইডলি মানে কি ভাইয়া? ব্যাপকভাবে। ওয়াইডলি মানে কি? ব্যাপকভাবে। নোন এস এম সুলতান। দেখো, অর্থাৎ বলছে শেখ মোহাম্মদ সুলতানকে ব্যাপকভাবে পরিচিত। নোন বলতে এখানে পরিচিত বোঝাচ্ছে। ঠিক আছে, নোন বলতে কি বোঝাচ্ছে? পরিচিত। কি হিসাবে পরিচিত? এস এম সুলতান। এই এস শব্দটি বাক্যে কখনো কখনো ক্লজ মার্কার হিসাবে বসতে পারে, আবার কখনো তোমার প্রেপোজিশন হিসাবে বসতে পারে। যখন তোমার কোনো ফ্রেজের সাথে যুক্ত হবে, কোনো নাউনের সাথে যুক্ত হবে, তখন সেটি হয় প্রেপোজিশন। অর্থাৎ এস এম সুলতানকে যুক্ত করেছে এই অংশের সাথে, তখন এটা প্রেপোজিশন হবে, কারণ এস এম সুলতান একটা নাউন, এটা কখনোই একটি ক্লজ নয়। অর্থাৎ যদি ক্লজের সাথে যুক্ত করে সেক্ষেত্রে আমরা এসটাকে বলবো কনজাংশন অর্থাৎ ক্লজ মার্কার। দেখো এখানে বলছে নোন, এই নোন দিয়ে আমি কিন্তু বুঝতে পারছি না এটা কোন টেন্সে আছে, অর্থাৎ এটা V3-তে আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি নন ফাইনাইট ভার্ব। তাহলে সে পরিচিত। কেমন পরিচিত? ব্যাপক পরিচিত। দেখো ভাইয়া, নোন সম্পর্কে একটা তথ্য দিয়েছে, অর্থাৎ পরিচিত। কেমন পরিচিত? অনেক বেশি পরিচিত। তাহলে এই অনেক বেশি পরিচিত ওয়াইডলি এই শব্দটি কাকে মডিফাই করেছে? নোনকে মডিফাই করেছে। ভাই আমরা জানি অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে? নাউন ছাড়া বাকি সবাইকেই, অলমোস্ট সবাইকেই মডিফাই করতে পারে। তাহলে নোন একটি নন ফাইনাইট ভার্ব, তাহলে নন ফাইনাইট ভার্বকে মডিফাই করেছে কে? অ্যাডভার্ব। কে মডিফাই করেছে? অ্যাডভার্ব। অর্থাৎ ওয়াইডলি। ঠিক আছে, আমরা ব্যাপকভাবে বলতে পারি, পপুলারলি বলতে পারি, ব্রডলি বলতে পারি, এটা সিনোনিম হিসাবে। কেমন? অর্থাৎ লার্জলি মানে বেশি অংশ জুড়ে, মোস্টলি পরিচিত কি হিসাবে? এস এম সুলতান। দেখো এই অংশটুকু দেখো দুটো কমার মাঝখানে রেখেছে, অর্থাৎ এই সাবজেক্ট, বাক্যের যে সাবজেক্ট আছে এটা সম্পর্কে অতিরিক্ত একটি তথ্য দিয়েছে কি? ওয়াইডলি নোন এস এম সুলতান। অর্থাৎ যখন সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সাবজেক্টের পরিচয় দেয় দুটো কমার মাঝখানে, তখন তাকে আমরা বলবো অ্যাপোজিটিভ। নাউন ইন অ্যাপোজিশনও বলা যায়। অর্থাৎ অ্যাপোজিটিভ, এই অ্যাপোজিটিভের জায়গায় হয় নাউন বসবে, না হয় নাউন ফ্রেজ কিংবা নাউন ক্লজ।
ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি শেখ মোহাম্মদ সুলতান ওয়াজ, এটা হলো একটা ফাইনাইট ভার্ব। এই বাক্যের ফাইনাইট ভার্ব হলো ওয়াজ, যেটা দেখে আমি সময় চিনতে পারছি, অর্থাৎ এটা ওয়াজটা একটা ফাইনাইট ভার্ব, এটা তোমার পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। শেখ মোহাম্মদ সুলতান ওয়াজ এ ডিস্টিংগুইশড বাংলাদেশি পেইন্টার, ঠিক আছে, সে একজন বিশিষ্ট সম্মানিত, ঠিক আছে, বাংলাদেশি কি পেইন্টার, ঠিক আছে, যিনি খুবই ভালো একদম সম্মানিত একজন প্রসিদ্ধ চিত্রাকার বলতে পারি আমরা, যিনি চিত্র অঙ্কন করে, চিত্রশিল্পী বলতে পারি, কেমন, ঠিক আছে। তাহলে আমরা ডিস্টিংগুইশ মানে কি বলেছি, বিশিষ্ট সম্মানিত ব্যক্তি, ঠিক আছে, সম্মানিত ব্যক্তি। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা সিনোনিম হিসাবে স্টিমড বলতে পারি, ESTEEMED স্টিমড, ঠিক আছে। আমরা ডিগনিফাইড বলতে পারি, অর্থাৎ মর্যাদা সম্পন্ন বলতে পারি, ঠিক আছে। এই ধরনের সিনোনিমগুলা আমরা তোমাদের জন্য প্রোভাইড করে দিব, কেমন। এই টপিক্সের যতগুলো সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, ওই শব্দটির আবার নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম আমরা প্রত্যেকটি বিষয় তোমাদেরকে অবশ্যই দিয়ে দিব ইনশাল্লাহ। তোমরা যদি আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপে নক দাও, ইনশাল্লাহ আমি কথা দিলাম পুরো টপিকের একদম প্রত্যেকটা MCQ থেকে শুরু করে একদম ফ্লোচার্ট সবগুলো প্যাসেজটা একদম পূর্ণাঙ্গভাবে, তোমার আর বইয়ের প্রয়োজন হবে না, আমাদের ওই শিট থেকে পড়লে আশা করি যথেষ্ট হবে, ঠিক আছে। দেখো রিনাউন্ড, বিখ্যাত, রিনাউন্ড তো কি বিখ্যাত, আমরা সবাই জানি বিখ্যাত, রিনাউন্ড, তাহলে এটা কি হতে পারে, ফেমাস হতে পারে, এটা সিনোনিম, ঠিক আছে। বিখ্যাত, কেন বিখ্যাত, ফর, এটার জন্য অর্থে ব্যবহৃত হয়, মানে কি জন্য বিখ্যাত, হিজ ডিস্টিংটিভ পার্সোনাল, অর্থাৎ তার স্বতন্ত্র যে ব্যক্তিত্ব এবং আর্টিস্টিক স্টাইল, অর্থাৎ শৈল্পিক যে রূপ আছে, শৈল্পিক যে শৈলীগুলো আছে, সেটার জন্য তিনি পুরো সমৃদ্ধ একজন মানুষ হিসেবে আমাদের কাছে বিখ্যাত হয়েছে, পরিচিত হয়েছে। অ্যাকচুয়ালি তার পরিচয়টা আমরা এখানে কি জানতে পেরেছি, তিনি একজন বাংলাদেশি পেইন্টার। এই পুরো বাক্য থেকে আমরা যদি একদম কি পয়েন্টটা নিয়ে থাকি, তাহলে আমরা বলতে পারবো উনি একজন বাংলাদেশি পেইন্টার, অর্থাৎ ওয়াইডলি রিকগনাইজড বাংলাদেশি পেইন্টার, ঠিক আছে। আমরা একটু দেখি, বর্ন অন, তিনি জন্মগ্রহণ করেছিল অগাস্ট 10, 1923 ইন যশোর। কোথায় জন্মগ্রহণ করে, যশোরে। দেখো এটা একটা জায়গার নাম এবং জায়গার নামের আগে ইন বসেছে, যেহেতু একটি বড় জায়গা, ঠিক আছে, বাংলাদেশ। সুলতান, এখানে ফুল স্টপ হবে। সুলতান ইজ অফেন রিমেম্বার্ড অ্যাজ এ বোহিমিয়ান আর্টিস্ট হু ট্রাভেল এক্সটেন্সিভলি। আমি এই বাক্যটিকে যদি একটু অ্যানালাইসিস করি, তোমরা দেখতে পাবে এই বাক্যে এখানে ইজটা একটা ফাইনাইট ভার্ব, কি ভার্ব, ফাইনাইট ভার্ব, অথবা অক্সিলারি ভার্বও আমরা বলতে পারি, যে ভার্ব দেখে আমরা সময় বুঝতে পারছি। দেখো এখানে একটা V3 আছে মূল ভার্বের, অর্থাৎ মেইন ভার্বের V3 ফর্মে আছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে আরও একটি শব্দ দেখা যাচ্ছে, অফেন দেখা যাচ্ছে। সুলতান ইজ অফেন রিমেম্বার্ড, অর্থাৎ এই অফেনটা হবে তোমার একটা অ্যাডভার্ব। আজকে থেকে ভাইয়া মনে রাখবা, যদি কখনো অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কোনো শব্দ থাকে, তুমি সেটিকে একদম নিশ্চিতভাবে ধরে নিতে পারবে এটি একটি অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি সুলতানকে প্রায় স্মরণ করা হতো। দেখো সুলতান কিন্তু স্মরণ করতো না, সুলতানকে স্মরণ করা হতো। কেন বলো তো ভাইয়া, কারণ বাক্যটি প্যাসিভে আছে, ইজের পর V3। অ্যাকচুয়ালি অ্যাক্টিভ বাক্যে ইজের পর কোনো ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, বাট এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি ইজের পর V3 আছে, তার মানে আমরা বলতে পারি এটা প্যাসিভ বাক্যে আছে। সুলতান ইজ অফেন রিমেম্বার্ড, অর্থাৎ সুলতানকে স্মরণ করা হয়, সুলতান কখনো স্মরণ করে না, সুলতানকে স্মরণ করা হয়। কি হিসেবে, অ্যাজ, এখানে কিন্তু হিসেবে বোঝাচ্ছে, কি কারণে তাকে স্মরণ করা হয়, অ্যাজ এ বহিমিয়ান। ভাইয়া বহিমিয়ান মানে কি ভাইয়া, ভবঘুরে, যে কিনা কোনো উদ্দেশ্যবিহীনভাবে, কোনো উদ্দেশ্য ছাড়া একদম চলাফেরা করে, তাকে আমরা কি বলবো, বহিমিয়ান, অর্থাৎ ভবঘুরে। দেখো এই অ্যাসে যেহেতু এসেছে বাক্যে, তখন এই জিনিসটা আমরা একটু দেখব ভালো করে। এটা কিন্তু কোনো ক্লজ না, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, তাহলে আমরা বলতে পারি একটা ফ্রেজের সাথে যুক্ত করেছে বাক্যটিকে, তাহলে এই অ্যাসটা কিন্তু এখন আর কনজাংশন হবে না, এটা হয়ে যাবে প্রেপোজিশন। তাহলে অ্যাজ এ বহিমিয়ান, এই অ্যাসটা প্রেপোজিশন হিসাবে বাক্যে ব্যবহৃত হয়েছে। কি বহিমিয়ান, দেখো আর্টিস্ট,
তাহলে ভবঘুরে শিল্পী হিসাবে তাকে আমরা চিনি। এই বাক্যে এটা একটা ডিটারমিনার এবং আর্টিস্ট একটা নাউন, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে ভবঘুরে শিল্পী হিসাবে আমরা তাকে চিনি। দেখো হু এখানে রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়েছে, তাহলে হুটা কাকে নির্দেশ করছে? এই অ্যান্টিসিডেন্ট আমরা যাকে দেখতে পাচ্ছি আর্টিস্টকে নির্দেশ করেছে। তাহলে হু ট্রাভেলড এক্সটেন্সিভলি, অর্থাৎ যে কিনা ভ্রমণ করেছিল ব্যাপকভাবে, লার্জলি অর্থাৎ গ্রেটলি অনেক বেশি তিনি ভ্রমণ করেছিল, এই জন্য তাকে ভবঘুরে শিল্পী হিসাবে আমরা চিনে থাকি। কেমন? তাহলে ট্রাভেলড এখানে একটা ফাইনাইট ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই ট্রাভেলটাকে মডিফাই করেছে এক্সটেন্সিভলি, অর্থাৎ ভ্রমণ করেছিল। কেমন ভ্রমণ? অনেক বেশি ভ্রমণ করেছিল। তাহলে আমরা বলতে পারি ভার্বকে যেহেতু মডিফাই করেছে তাহলে এক্সটেন্সিভলি এটা একটা অ্যাডভার্ব হবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে ডেসপাইট আছে ভাইয়া, ডেসপাইট থাকলে তুমি নিশ্চিত হয়ে যাবা ওই বাক্যটি সিম্পল সেন্টেন্সে হবে, ওই বাক্যটি অবশ্যই সিম্পল সেন্টেন্স হবে। কারণ ডেসপাইট কিংবা ইনস্পাইট অফ, ডেসপাইটের পর কিন্তু অফ বসে না ভাইয়া, ডেসপাইট কিংবা ইনস্পাইট অফ এগুলোর বাংলা অর্থ হলো সত্ত্বেও। এগুলো সাধারণত সিম্পল সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে, যেই সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। তাহলে ডেসপাইট যখন থাকবে এরপর একটি নাউন থাকবে কিংবা নাউন ফ্রেজ থাকবে, অর্থাৎ আমরা বলতে পারি ডেসপাইট কিংবা ইনস্পাইট অফ এর পর একটি নাউন কিংবা নাউন ফ্রেজ থাকবে। তো আমরা এখানে একটু দেখি, ডেসপাইট হিজ ইউনিক ভিশন, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কমা ইউজ হয়েছে। এই দেখো ডেসপাইটের পর একটি নাউন ফ্রেজ আছে, এখানে ভিশন, ইউনিক অ্যান্ড হিজ। দেখো ভিশনটা হবে নাউন, ইউনিকটা হবে অ্যাডজেক্টিভ এবং হিজটা হবে একটা ডিটারমিনার। আমরা জানি ডিটারমিনার 6 প্রকার, তার মধ্যে একটা উল্লেখযোগ্য ডিটারমিনার হলো পসেসিভ। তাহলে এখানে পসেসিভ হিসেবে ডিটারমিনার বসেছে। কেমন? তাহলে ডিসপাইট হিজ ইউনিক ভিশন, ইউনিক মানে কি? এক্সেপশনাল। ইউনিক মানে কি? এক্সেপশনাল বলতে পারি সিনোনিম হিসাবে, আমরা রেয়ার বলতে পারি। তাহলে ইউনিকের দুটো সিনোনিম আমরা জেনে গেলাম। তাহলে ডিসপাইট হিজ ইউনিক ভিশন অর্থাৎ তার অনন্য দৃষ্টিভঙ্গির কারণে থাকা সত্ত্বেও, অনন্য দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও, ডিসপাইট মানে সত্ত্বেও, he only achieved widespread recognition later in life। দেখো এই বাক্যের এই অংশটুকু, আমরা বাক্যের এই অংশটুকু যদি একটু দেখি, এখানে আমরা একটা মূল ভার্ব দেখতে পাচ্ছি যেটা V2 তে আছে, অর্থাৎ এটা একটা ফাইনাইট ভার্ব, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে he achieved, তাহলে বলো দেখি তো এখানে অক্সিলারি ভার্ব নাই। আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে যদি কোনো শব্দ থাকে সেটি হবে অ্যাডভার্ব। এখন আমি আরেকটি তথ্য দেই, দেখো এই সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব যদি না থাকে তখন যে মেইন ভার্বটা থাকে, এই সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে যদি কোনো শব্দ থাকে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব। তাহলে অনলি একটা কি হবে? অ্যাডভার্ব। সে অর্জন করেছিল ওয়াইড স্প্রেড রিকগনিশন, একদম ব্যাপক স্বীকৃতি, লেটার ইন লাইফ, অর্থাৎ লেটার মানে পরবর্তী। এখানে মূলত বাক্যটিকে মূলত বোঝাচ্ছে কি জানো? এখানে বোঝাচ্ছে তিনি অনেক বেশি ইউনিক হওয়া সত্ত্বেও জীবনের প্রথমাংশে তিনি তেমন একটি স্বীকৃতি লাভ করতে পারেননি। তাহলে তিনি কখন স্বীকৃতি লাভ করেছেন ভাইয়া? তিনি স্বীকৃতি লাভ করেছেন জীবনের শেষ অংশে গিয়ে, ঠিক আছে, একবারে শেষ পর্যায়ে গিয়ে তিনি কি করেছেন? স্বীকৃতি লাভ করেছেন। তারপর আমরা দেখি হিজ ওয়ার্ক ওয়াজ ফার্স্ট শোকেসড ইন ঢাকা ইন 1976। তার কাজ, হিজ ওয়ার্ক, এখানে কিন্তু এটা একটা সাবজেক্ট, এই ওয়ার্কটা কিন্তু এখানে নাউন ভাইয়া, এই ওয়ার্কটা কি? নাউন। এই হিজটা কিন্তু এই বাক্যে ডিটারমিনার, এই দুটো মিলে নাউন এবং ডিটারমিনার মিলে এটা নাউন ফ্রেজ হয়েছে। তাহলে আমরা বলতে পারি হিজ ওয়ার্ক একটি নাউন ফ্রেজ। তাহলে হিজ ওয়ার্ক ওয়াজ ফার্স্ট শোকেসড, দেখো এখানে এটা অক্সিলারি ভার্ব এবং এটা মেইন ভার্ব, এবং এই অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে একটি শব্দ বসেছে, আমরা এটাকে অ্যাডভার্ব হিসেবে ধরে নিব। তাহলে হিজ ওয়ার্ক ওয়াজ ফার্স্ট শোকেস, তার মানে তার কাজ প্রথমবারের মতো প্রদর্শিত করা হয় ইন ঢাকা। কোথায় প্রদর্শিত হয়? ঢাকাতে। কত সালে? 1976, অর্থাৎ 1976 সালে। অ্যান্ড এ সিগনিফিক্যান্ট রেট্রোস্পেক্টিভ অর্গানাইজড, দেখো এই একটি তাৎপর্যপূর্ণ, সিগনিফিক্যান্ট মানে আমরা সবাই জানি তাৎপর্যপূর্ণ, রেট্রোস্পেক্টিভ মানে কি ভাইয়া? মানে একজন শিল্পী এই যাবৎকালে যত কাজ করেছে তার সবগুলো একসাথে প্রদর্শনী করাকে আমরা রেট্রোস্পেক্টিভ এই শব্দটি ব্যবহার করে থাকি। তার মানে একটি তাৎপর্যপূর্ণ প্রদর্শনী ছিল যেটি কিনা অর্গানাইজড করেছে বাই দ্য গ্যাটো ইনস্টিটিউট,
বাই দ্য গ্যাটো ইনস্টিটিউট। এটি একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো তার কাজগুলো প্রদর্শিত করেছিল ঢাকায়, ঠিক আছে, ঢাকা ইন 1987। আমরা এখানে একটি শব্দ দেখতে পাচ্ছি সলিডিফাইড, সলিডিফাইড অর্থাৎ সলিডিফাই অর্থ থেকে এখানে ভার্বটা থেকে এই সলিডিফাইড এসেছে। তো সলিডিফাইড অর্থ কী ভাইয়া? দৃঢ়, শক্তিশালী, মজবুত করা, তাহলে আমরা স্ট্রং বলতে পারি, বোল্ড বলতে পারি, এটা সিনোনিম। কেমন? সলিডিফাইড হিজ স্ট্যাটাস অ্যাজ এ মেজর আর্টিস্ট, তাহলে তার যে পদমর্যাদা, স্ট্যাটাস অ্যাজ এ মেজর আর্টিস্ট, কি হিসাবে? বড় শিল্পী হিসাবে, প্রসিদ্ধ শিল্পী হিসাবে সলিডিফাইড হয়েছে, মানে একদম দৃঢ় হয়েছে। তার মানে এই পুরো অংশ, শেষ অংশটুকু আমরা দেখে বুঝতে পারছি তিনি যে বড় একজন আর্টিস্ট সেটি প্রসিদ্ধ লাভ করেছে, স্বীকৃতি পেয়েছে, দৃঢ় হয়েছে আরও বেশি। কি কারণে? ওই যে ইনস্টিটিউটটা যখন প্রথমবারের মতো তার কাজগুলো প্রদর্শিত করেছে। আমরা এভাবে গ্রামাটিক্যাল দেখে দেখে আমরা পড়বো। আমরা একটু পরেরটা দেখি, পরের স্লাইডে দেখি আর কি আছে। হ্যাঁ, আমরা একটু দেখবো, এই অংশটুকু একটু পড়ে নিই। দেখো, তোমরা যদি একদম ধৈর্য সহকারে বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে আমাদের প্রত্যেকটি লেকচার শেষে তুমি ইএফটি বইয়ে আর কোনো সমস্যা পাবে না। কেমন? চলো আমরা এই অংশটা একটু দেখি। ডিসপাইট কামিং ফ্রম অ্যান আন্ডার প্রিভিলাইজড ব্যাকগ্রাউন্ড। দেখো, আবার ডিসপাইট শব্দটি এসেছে ভাইয়া, ডিসপাইট। তাহলে ভাইয়া আমি কি বলেছিলাম? ডিসপাইট কিংবা ইনস্পাইট অফ থাকলে বাক্যটি সিম্পল সেন্টেন্স হবে, এবং ডিসপাইট কিংবা ইনস্পাইট অফ এরপরে নাউন কিংবা নাউন ফ্রেজ হবে। তাহলে দেখো তো, কামিং ফ্রম অ্যান আন্ডার প্রিভিলাইজড ব্যাকগ্রাউন্ড, এটি পুরাটা একটি নাউন ফ্রেজ। দেখো, ডিসপাইট কামিং, এখানে ফ্রম প্রেপোজিশন যুক্ত হয়ে আবার একটি নাউন ফ্রেজ যুক্ত হয়েছে, অ্যান্ড আন্ডার প্রিভিলাইজড ব্যাকগ্রাউন্ড। আন্ডার প্রিভিলাইজড মানে কি? সুবিধা বঞ্চিত, অর্থাৎ ডেপ্রাইভড, অর্থাৎ বঞ্চিত অর্থে বুঝিয়ে থাকি আমরা। কেমন? তাহলে আমরা বলতে পারি ডিসপাইট কামিং ফ্রম অ্যান আন্ডার প্রিভিলাইজড ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ সে একটি সুবিধা বঞ্চিত পারিপার্শ্বিক অবস্থা থেকে আসা সত্ত্বেও দেখো কি হয়েছে? এসএম সুলতান মেড হিজ মার্ক। দেখো, এটা একটা ফাইনাইট ভার্ব, এটা V2-তে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, ঠিক আছে। তার চিহ্ন রেখেছিল, কোথায় রেখেছিল? হিজ মার্ক মানে তার চিহ্ন রেখেছিল। দেখো, এটা কিন্তু ডিটারমিনার, এটা নাউন, ঠিক আছে, এটা একটা প্রেপোজিশন, দ্য আর্ট ওয়ার্ল্ড, ঠিক আছে। আবার দেখো, এটা একটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু কি? একটা ডিটারমিনার। এই দুটো নাউন ফ্রেজকে যুক্ত করেছে কে? একটা প্রেপোজিশন। তাহলে দুটো নাউন ফ্রেজকে কে যুক্ত করতে পারে? একটা প্রেপোজিশন যুক্ত করতে পারে। তার মানে আমরা বলতে পারি এসএম সুলতান মেড হিজ মার্ক, তার চিহ্ন রেখে গিয়েছিল কোথায়? ইন দ্য আর্ট ওয়ার্ল্ড, অর্থাৎ শিল্প জগতে তিনি তার পদচিহ্নটা রেখে গিয়েছেন। থ্রো, এই যে আরেকটা প্রেপোজিশন, শির প্যাশন, থ্রো শির প্যাশন, অর্থাৎ প্রবল আবেগ দ্বারা। শির প্যাশন, প্যাশন মানে আবেগ, শির মানে প্রবল, একদম ডিপ, আমরা বলতে পারি একদম গাঢ়, কোনো কিছু একদম উদ্গ্রীব হয়ে আছে, ঠিক আছে। শির বলতে আমরা এটি বুঝাই মূলত। অ্যান্ড হিজ এবিলিটি টু বিল্ড এন্ডিউরিং কানেকশন, কানেকশন মানে আমরা সবাই জানি যোগাযোগ, এন্ডিউরিং মানে স্থায়ী, বিল্ড অর্থাৎ তৈরি করা। কেমন? এবিলিটি অর্থাৎ তার প্রবল আবেগ এবং সক্ষমতা, কিসের সক্ষমতা ছিল? নির্মাণ করতে অর্থাৎ তৈরি করতে স্থায়ী একটি যোগাযোগ, যার দ্বারা এই দুটো দক্ষতা থাকার কারণে তিনি তার পদচিহ্নটি রেখে গেছেন কোথায় বেয়া? আর্ট ওয়ার্ল্ডে, অর্থাৎ শিল্প জগতে তার একটি চিহ্ন রেখে যেতে পেরেছেন। ভাই দেখো, আমরা এখানে একটু দেখি, অলদো আছে, অলদো মানে কি ভাইয়া? যদিও। এই অলদো শব্দটি দেখলেই তুমি নিশ্চিত হয়ে যাবে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এটি কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। এবং এই কমপ্লেক্স সেন্টেন্সে তুমি মনে রাখবে দুইটি ক্লজ হয়। কয়টি ক্লজ? দুইটি ক্লজ হবে, অর্থাৎ দুটো সাবজেক্ট হবে, দুটো ফাইনাইট ভার্ব। আমরা একটু দেখি। হিজ ফ্যামিলি, এই যে কুড, এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে তার ফ্যামিলি কুড নট অ্যাফোর্ড, অর্থাৎ তার পরিবার অ্যাফোর্ড করতে পারেনি, অর্থাৎ বহন করতে পারেনি। অ্যাফোর্ড এখানে বেয়ার অর্থ বহন, আমরা অ্যাফোর্ডের সিনোনিম হিসেবে বেয়ার ব্যবহার করতে পারি। হিজ এডুকেশন, এখানে দেখো এই যে একটা ডিটারমিনার, এই আবার নাউন, ঠিক আছে। তাহলে তার পড়াশোনাটা বহন করতে পারেনি। অ্যাট দ্য কলকাতা স্কুল অফ আর্টস, অর্থাৎ কলকাতার যে স্কুলে তার পড়াশোনার খরচটা সেটা বহন করতে পারেনি তার পরিবার। হি রিসিভড, দেখো আবার একটি ফাইনাইট ভার্ব চলে এসেছে। তাহলে আমরা দুটো ফাইনাইট ভার্ব পেয়েছি, দুটো সাবজেক্টও পেয়েছি, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট। তার মানে দুটো সাবজেক্ট, দুটো ফাইনাইট ভার্ব, অর্থাৎ দুটো সাবজেক্ট, দুটো ফাইনাইট ভার্ব, মানে দুটো ক্লজ, এবং দুটো ক্লজ যুক্ত করেছে অলদো দ্বারা। তাহলে এই বাক্যটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে তার পরিবার কলকাতা আর্ট স্কুলে পড়াশোনা চালিয়ে যাওয়ার মতো খরচ তাকে দিতে পারেনি।
বাট এখানে কি বলছে, একটা বিপরীতার্থক কথা বলছে। হি রিসিভ, সে গ্রহণ করেছিল, ঠিক আছে, এ স্পেশাল রেকমেন্ডেশন, অর্থাৎ একটা বিশেষ সুবিধা। রেকমেন্ডেশন মানে কি ভাইয়া? সুবিধা, মানে বেনিফিটস পেয়েছিল স্পেশাল, বিশেষভাবে। কি সুবিধা? এই সুবিধাটা কি আমরা দেখি একটু। দ্যাট allowed him to study there for 3 years, অর্থাৎ যেটি তাকে অনুমোদন দিয়েছিল সেখানে 3 বছর পড়ার। অর্থাৎ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বিবেচনা করি, একদম বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিবেচনা করি, আমরা বলতে পারি তুমি যে বিনা বেতনে পড়ার সুযোগ পাও, মূলত সেটি এখানে মিন করা হচ্ছে। কেমন? আমরা কিন্তু আমাদের এই প্যাসেজ শেষে অবশ্যই প্রত্যেকটি এই টপিকের উপর যতগুলো এমসিকিউ আসতে পারে পরীক্ষায়, সেই ধরনের আলোচনাগুলো আমরা করব। তো তোমরা শেষ পর্যন্ত থাকবে অবশ্যই। এই ক্লাসটা আমরা শেষ করে, প্যাসেজটা শেষ করে আমরা এটার একটা সেকেন্ড পার্ট করব। ওই সেকেন্ড পার্টে আমরা মিনিমাম কমপক্ষে 20টি আমরা এমসিকিউ সলভ করব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসে সিনোনিম অ্যান্টোনিম থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় একদম ধারালোভাবে, একদম বুঝে শুনে তোমাদের সাথে একসাথে বসে আমরা সলভ করব। আশা করি তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখবে। আমাদের ইউটিউব চ্যানেল তোমরা জানো জাহিদ স্যার নামে আছে, পাশাপাশি আমাদের ফেসবুক পেজও আছে। আর যে কোনো প্রয়োজনে, এবং আমরা এটা একটা শিট প্রদান করতে চাচ্ছি তোমাদেরকে, তোমাদের যদি শিটটা প্রয়োজন হয় অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটি নক দিলে আমি আশা করি তোমাদেরকে শিটটা দিয়ে দিতে পারবো। আমরা একটু পরে দেখি কি লিখেছে এখানে। দেখো, হি ইজ ভেরি সিম্পল বাট হাইলি ফিলোসফিক্যাল আর্ট। দেখো একটা কমা ইউজ করেছে, আমি তাহলে এই অংশটা পড়ি। অর্থাৎ তার খুবই সাধারণ তবে একদম গভীর দার্শনিক, হাইলি বলতে পারি উচ্চ বোঝাচ্ছে না এখানে, তুমি ভাবার্থগুলো বুঝতে হবে। তুমি একদম আক্ষরিক অনুবাদ করলে কিন্তু হবে না, তার মানে হাইলি বোঝাচ্ছে গভীর, এখানে ডিপলি বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে ফিলোসফিক্যাল অর্থাৎ দার্শনিক যে শিল্পগুলো আছে, তাহলে হি ইজ ভেরি সিম্পল বাট হাইলি ফিলোসফিক্যাল আর্ট, তার খুব সাধারণ তবে গভীর দার্শনিক যে শিল্পগুলো আছে, উইচ নেচার অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ। দেখো এই অংশটি সাবজেক্ট ভাইয়া, এই অংশটি সাবজেক্ট। এই সাবজেক্টের আবার একটা পরিচয় দিয়েছে দুটো কমার মাঝখানে। তার একদম অতি সাধারণ তবে গভীর দার্শনিক যে শিল্পগুলো আছে, এই শিল্পগুলোর একটা পরিচয় দিয়েছে। পরিচয়টা কি? হুইচ নেচার অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ, যেটির প্রকৃতি, এখানে একটু ভুল আসছে আমি যতটুকু বুঝতে পারছি। উইচ ফিচার, এই নেচার হবে এখানে একটা যার বৈশিষ্ট্য, এখানে ভার্ব আসেনি, ঠিক আছে। উইচের পর এখানে একটা ভার্ব আসবে, তোমরা অবশ্যই তোমাদের টেক্সট বুকে দেখে এটা কারেকশন করে নিবে। কেমন? উইচ ফিচার নেচার অর্থাৎ যার বৈশিষ্ট্য কি না কি? প্রকৃতি, অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ অর্থাৎ তার যে শিল্পগুলো আছে ওই শিল্পগুলোর বৈশিষ্ট্য কী ভাইয়া? ওই শিল্পগুলোর বৈশিষ্ট্য হলো তোমার প্রকৃতি এবং বাংলাদেশের মানুষ, ওইগুলো নিয়ে মূলত তার শিল্পগুলো রচিত হয়েছিল, ঠিক আছে। আঁকাআঁকি যে করেছে সেগুলো অবশ্যই বাংলাদেশের মানুষ, জনজীবন এবং প্রকৃতি নিয়ে তিনি করেছিলেন। দেখো তার খুব সাধারণ তবে গভীর দার্শনিক যে শিল্পগুলো আছে হ্যাজ বিকাম, হয়েছিল দ্য প্রাইম সোর্স। প্রাইম মানে কি? প্রধান। প্রাইমের আরও কয়েকটা সিনোনিম যদি বলি, চিফ, ঠিক আছে, আমরা বলতে পারি প্রিন্সিপাল, একদম মুখ্য, ঠিক আছে। তাহলে বিকাম দ্য প্রাইম সোর্স অর্থাৎ উৎস, ঠিক আছে। প্রাইম সোর্স মানে কি? উৎস অফ ইন্সপাইরেশন ফর দ্য নিউ জেনারেশন অফ পেইন্টার্স, অর্থাৎ বর্তমান জেনারেশনের যে পেইন্টার্স আছে, যে পেইন্টার্সগুলো আছে, চিত্রশিল্পীগুলো আছে, এদের তোমার অনুপ্রেরণার প্রধান উৎস হয়েছিল কারা হয়েছিল? এই যে তার খুবই অতি সাধারণ এবং দার্শনিক শিল্পগুলা, যেগুলো কি নিয়ে হয়েছিল? সেগুলো প্রকৃতি এবং বাংলাদেশের জনজীবন, মানুষকে নিয়ে মূলত হয়েছিল। দেখো, সুলতানস ক্যারেক্টার ওয়ার ফার্মার্স রুরাল উইমেন। তোমরা হয়তো ভাবছো সুলতানের চরিত্র ছিল এই গ্রাম্য মহিলাদের মতো, না ভাইয়া, এটা বুঝায় নেই। এখানে বুঝিয়েছে সুলতানের যে চিত্রশিল্পগুলো আছে ওখানের মধ্যে যে চরিত্রগুলো ফুটে উঠেছে তার মধ্যে একটা ছিল ফার্মার, এগুলো একটু মাথায় রাখবা। রুরাল উইমেন অর্থাৎ গ্রাম্য মহিলা, চিলড্রেন মানে শিশু, অ্যানিমালস মানে প্রাণী, অ্যান্ড ইভেন প্যাটস অর্থাৎ পোষা প্রাণী, ঠিক আছে, যেগুলো আমরা বাসায় এই থাকে, আমাদের বিড়াল থেকে শুরু করে যে প্রাণীগুলো থাকে ওগুলোকে আমরা প্যাটস বলি। দ্য মেইন ফিচার অফ হিজ পেইন্টিং অর্থাৎ এই অংশটুকুই এই বাক্যের সাবজেক্ট। দ্য মেইন ফিচার অফ হিজ পেইন্টিং, এই বাক্যাংশের এই সাবজেক্টে আমরা যদি দেখতে পাই এখানে একটা প্রেপোজিশন ব্যবহৃত হয়েছে। আমরা জানি সাবজেক্টের জায়গায় সবসময় নাউন কিংবা নাউন ফ্রেজ কিংবা নাউন ক্লজ বসে, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রেপোজিশন। এই প্রেপোজিশনের আগে দুটো শব্দ আছে, তাহলে তিনটি, একটি হবে নাউন, একটি হবে অ্যাডজেক্টিভ আর একটি হবে ডিটারমিনার। সেমভাবে এখানেও দুটি শব্দ আছে, একটা নাউন হবে আর একটা হবে ডিটারমিনার, পসেসিভ অ্যাডজেক্টিভ, একটা কিন্তু ডিটারমিনার। তাহলে আমরা বলতে পারি দ্য মেইন ফিচার অফ হিজ পেইন্টিং অর্থাৎ তার যে
এই তোমার চিত্রশিল্পী এটার প্রধান বৈশিষ্ট্য হলো ইজ দ্য মাস্কুলার ফার্মার্স। মাস্কুলার ফার্মার মানে কি? মাস্কুলার ফার্মার মানে পেশিবহুল কৃষকের তোমার বৈশিষ্ট্যগুলো এই তার চিত্রশিল্পে ফুটে উঠেছিল। মাস্কুলার মানে কি? পেশিবহুল, পেশিবহুল, ঠিক আছে। উইথ এক্সটেন্সিভ মাসেল, এই তো চলে আসছে, যেটি কিনা কি বলতো? এক্সটেন্সিভ মানে ব্যাপক, অনেক বেশি, গ্রেট, ঠিক আছে, মাসেল অর্থাৎ পেশি, অ্যান্ড গডলি ফিজিক্যাল স্ট্রেচার উইচ মেক হিজ ফার্মার লার্জার দ্যান লাইফ। অর্থাৎ গডলি মানে একদম স্বর্গীয়ভাবে যে শারীরিক উচ্চতা দিয়েছে, সুঠামো দেহ দিয়েছে, এটি তার চিত্রশিল্পে ফুটে উঠেছে। কাদের সুঠামো দেহ? কাদের বলছে ভাইয়া? ফার্মারদেরকে, ঠিক আছে। উইচ মেক হিজ ফার্মার লার্জার দ্যান লাইফ, এটার অর্থটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। লার্জার দ্যান লাইফ, অনেক সময় আছে না আমাদের মায়েরা দেখবা যে সন্তানদের প্রশংসা করতে গিয়ে পাশের বাসার আন্টিকে বলে না আমার ছেলে এটা সেটা এটা সেটা, কিন্তু আসলে বাস্তবে কিন্তু তা নয়। সেম একইভাবে এখানে ওই যে সুলতান তার চিত্রশিল্পে যেভাবে ফার্মারদেরকে উত্থাপন করেছে, আসলে ফার্মারের বাস্তবিক জীবন থেকেও অনেক বেশি বাড়িয়ে তাকে উত্থাপন করা হয়েছিল চিত্রে। দেখো, সুলতান টুক লিটল কেয়ার। লিটল এই শব্দটির একটি গ্রামার আমরা সুন্দরভাবে একটু ছোট করে শেখার চেষ্টা করব। আমরা একটু দেখি লিটল এই শব্দটির গ্রামারটা আমরা একটু শেখার চেষ্টা করব ছোট করে। লিটল এই শব্দটি, দেখো লিটল এই শব্দটি সাধারণত নাবোধক অর্থে ব্যবহৃত হয়। যেমন এখানে লিটল কেয়ার, অর্থাৎ এই লিটল শব্দটা বোঝাচ্ছে সুলতান টুক লিটল কেয়ার, অর্থাৎ সুলতান তার এই যে অফ হিজ ফিনিশড ওয়ার্ক, অর্থাৎ তার সমাপ্ত কাজের তেমন কোনো যত্ন নেয় নাই বললেই চলে, অর্থাৎ নেয়নি বললেই চলে, অর্থাৎ একটুও নেয় নাই, তখন লিটল। আচ্ছা যদি বলতো এ লিটল, তার মানে তার কাজের সামান্যতম যত্ন তিনি নিয়েছিলেন। তার মানে শুধু লিটল হলে ভাইয়া, শুধু লিটল হলে একটু যত্ন নেয় নাই, আর যদি এ লিটল হয় তাহলে সামান্যটুকু যত্ন নিয়েছে, ঠিক আছে। শুধু লিটল এটা নাবোধক অর্থের জন্য ব্যবহৃত হয়। এবার আসলে লিটল কখন ব্যবহার হয় ভাইয়া? ফিউ কখন ব্যবহার হয়? ফিউ হলো প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়। প্লুরাল কাউন্টেবল নাউন, যেমন ধরো ফিউ ফ্রেন্ডস, ফ্রেন্ডস হবে কিন্তু প্লুরাল কাউন্টেবল, প্লুরাল কাউন্টেবল। আর লিটল ব্যবহার হয় আনকাউন্টেবলের সাথে। কিসের সাথে ভাইয়া? আনকাউন্টেবলের সাথে, যা গণনা করা যায় না। যেমন ধরো আই হ্যাভ লিটল ওয়াটার, অর্থাৎ আমার পানি নেই বললেই চলে। আর হ্যাভ এ লিটল ওয়াটার, এ বলেছি, তখন আমার সামান্য অল্প কিছু পানি আছে। আর আমি যদি বলি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড, এ বলেছি, তার মানে আমার অল্প কিছু বন্ধু আছে। আর যদি বলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, অর্থাৎ আমার বন্ধু নেই বললেই চলে। তো এই ক্ষেত্রে কেয়ার এটা কিন্তু গণনা করা যায় না, আনকাউন্টেবল। এই জন্য এখানে লিটল বসেছে। কেমন? এই জন্য এখানে কি বসেছে? লিটল বসেছে। তাহলে আমরা একটু আলোচনায় চলে যাই। দেখো এখানে যেটি বলছে হি টুক লিটল কেয়ার, সে খুবই সে কোনো যত্নই নেয় না অফ হিজ ফিনিশড ওয়ার্ক, অর্থাৎ তার সমাপ্ত কাজে। অ্যান্ড মেনি আর লস্ট, অর্থাৎ তার অনেক কাজে কি হারিয়ে গিয়েছে। দেখো এখানে আর আগে একটি মেনি বসেছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা কিন্তু প্রোনাউন। কেমন? কারণ এটা সাবজেক্ট হিসেবে বসেছে। হি ওয়াজ আনকনসার্নড, মানে সে অনেক অসচেতন ছিল, অনেক অসচেতন ছিল কি নিয়ে? অ্যাবাউট ইউজিং ম্যাটেরিয়াল, তিনি যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করতো তার চিত্রশিল্প নির্মাণ করার জন্য, বানানোর জন্য, মেক করার জন্য, দ্যাট উড প্রেজার্ভ, তার সংরক্ষণ করার ক্ষেত্রে। প্রেজার্ভ মানে কি? সংরক্ষণ করা, মানে একদম কালেক্ট করা, সেফলি রাখা। কেমন? এই সংরক্ষণ করার ক্ষেত্রে তিনি যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করতো তার চিত্রশিল্পে, তিনি খুবই অসচেতন, উদ্বিগ্ন তেমন একটা ছিল না। কনসার্ন মানে উদ্বিগ্ন, তেমন উদ্বিগ্ন ছিল না। আনকনসার্ন বলতে এখানেও উদ্বিগ্ন ছিল না অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে দেখো সুলতানস, এটা কিন্তু একটা ডিটারমিনার ভাইয়া, পসেসিভ ডিটারমিনার। কি ডিটারমিনার? পসেসিভ। নামের পরে যদি অ্যাস যুক্ত হয়ে যায় তাহলে এটা পসেসিভ হয়ে যায়। তাহলে এই অ্যাসটা আমরা পসেসিভ বললে তখন এটা ডিটারমিনার হয়ে যাবে। তাহলে এটা কি হবে ভাইয়া? নাউন হবে। তাহলে সুলতান সং ওয়াজ নেভার অ্যাবাউট এ লেগাসি অফ আর্টওয়ার্ক বাট অফ আইডিয়াস। লেগাসি মানে উত্তরাধিকার, অফ আর্টওয়ার্ক অর্থাৎ তার যে চিত্রশিল্পগুলো আছে সেই শিল্পের উত্তরাধিকার ছিল না তার গানগুলো, বরং কি ছিল? তার ধারণা, ভাবনা থেকে আসছে। অর্থাৎ তার যে গানগুলো ছিল সেগুলো তার শুধুমাত্র ভাবনা থেকে আসছে, তার কখনোই চিত্রশিল্পের উত্তরাধিকার হিসাবে আসেনি। এটাই মূলত এই বাক্যই বুঝিয়েছে। আমরা একটু চলে যাই। দেখো আমরা একটু দ্রুত পড়ার চেষ্টা করব। দেখো অ্যাপার্ট ফ্রম বিং অ্যাওয়ার্ডেড
প্রেস্টিজিয়াস অর্থাৎ সম্মানীয় পুরস্কার, অর্থাৎ সেই সম্মানীয় পুরস্কার, অ্যাকোলেট মানে প্রশংসা, অ্যান্ড বিং ফিচার্ড ইন টপ আর্ট ইনস্টিটিউট। দেখো এটা তিনি কি পেয়েছিলেন, দেখো অ্যাকুরেট মানে প্রশংসা পেয়েছিলেন, তারপর বিং ফিচার ইন টপ আর্ট ইনস্টিটিউট অর্থাৎ বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তিনি স্বীকৃতি পেয়েছিলেন। ঠিক আছে, সুলতান রিসিভ মানে এছাড়াও অর্থাৎ সম্মানীয় পুরস্কার, প্রশংসা এবং বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মুখ্য হিসাবে স্বীকৃতি পাওয়া ছাড়াও, অ্যাপার্ট ফ্রম বিং মানে ছাড়াও, সুলতান রিসিভ, এই দেখো ফাইনাল ভার্ব চলে এসেছে, সুলতান গ্রহণ করেছিল ওয়াইড প্রেস কাভারেজ, একটা বিশাল প্রেস কাভারেজ তিনি গ্রহণ করেছে। অর্থাৎ তাকে নিয়ে অনেক গানা বাজনা হইতো, মিডিয়াতে চলে আসতো। যেমন আমাদের বিশ্বে যদি এখন দেখি ডোনাল্ড ট্রাম্প যদি একটা কথা বলে সাথে সাথে মিডিয়ায় চলে আসে। ঠিক আছে, আমাদের দেশেও বিভিন্ন ব্যক্তিবর্গ আছে যাদেরকে নিয়ে তারা কোনো কিছু করলেই কিন্তু নিউজে চলে আসে। আমরা সবাই জানি আমাদের একজন নায়ক আছে জায়েদ খান, সে একটু কথা বললেই কিসে চলে আসতো, একদম মিডিয়াতে চলে আসতো। এরকম কথা এইখানে বুঝিয়েছে। লডেটরি ক্রিটিক্যাল রিভিউস অর্থাৎ প্রশংসামূলক পর্যালোচনার যে রিভিউগুলো আছে ইন রিনাউন্ড নিউজ পেপার, এই বিখ্যাত নিউজ পেপারগুলোতে তার এই প্রশংসামূলক পর্যালোচনাও আসতো। এই এখানে বলছে ভাই, মানে যেমন নিউজ পেপারগুলো কোনগুলো, এগুলোর এক একটা নাম বলবে, তো এই জন্য এখানে শব্দটি ব্যবহার হয়েছে। এখানে অত কিন্তু পছন্দ করে না, এই মানে প্রেপোজিশন, এই মানে কি প্রেপোজিশন, কেমন তাহলে দ্য নিউ ইয়র্ক টাইম, ওয়াশিংটন পোস্ট, দ্য টেলিগ্রাফ, দ্য টাইমস, দ্য গার্ডিয়ান, লেমন্টি অ্যান্ড মেনি মোরস, আরও অনেক এই বড় বড় নিউজ পেপারগুলোতে তার ক্রিটিক্যাল রিভিউসগুলো আসতো লডেটরি। কেমন হি বিকেম ইন্টারন্যাশনালি অ্যাক্লাইমড, মানে প্রশংসিত হওয়া, সে হয়েছিল আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিল অ্যাজ এ গ্রেট পেইন্টার অফ ক্লাসিক ডাইমেনশন, অর্থাৎ একজন বিখ্যাত মাপের পেইন্টার হিসাবে তিনি আন্তর্জাতিকভাবে পেয়েছিল, প্রশংসিত হয়েছিল। তারপর লাস্ট লাইন আমরা দেখতে পাচ্ছি সুলতান রিসিভড দ্য 21 পদক, তাহলে সুলতান কি গ্রহণ করেছিল? 21 পদক, স্বাধীনতা পদক, বাংলাদেশ চারুশিল্পী সংসদ পদক, অ্যান্ড দ্য আদার প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, এবং আরও অনেক সম্মানীয় পুরস্কার। কেমন আমরা দেখো তোমাদের জন্য এই অংশ এখানে শেষ করব। আমরা এর আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। দেখো তোমাদের জন্য একদম এই টপিকের উপর প্রতিটা এমসিকিউ, দেখো 3টা 4টা 5টা সবগুলো এমসিকিউ আলোচনা আমরা করব ইনশাল্লাহ আগামী ক্লাসে। এই অংশের পার্ট 2তে আমরা আলোচনা করব। আমাদের এই পার্ট 2টা আমাদের এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখান থেকে চাইলে দেখে নিতে পারো। তোমাদের জন্য ইএফটি বইয়ের একদম প্রত্যেকটি বিষয় আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। একটু তোমাদের বন্ধুবান্ধব সকলকে আমাদের চ্যানেলটি তোমরা শেয়ার করে দাও, সবাই যাতে দেখার সুযোগ পায়। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।